গল্পের শুরুতেই আমরা এলি নামের এক মেয়েকে দেখি। সে রেগে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু যখনই সে দরজা খোলে হঠাৎই সামনে একটা কালো দেয়াল তার রাস্তা আটকে দেয়। দেয়ালের উপর ঠান্ডা ধাতবের মতো এক অদ্ভুত কিছু জল করছে। এই দেয়াল কোনো মানুষের হাতে বানানো বলে মনে হয় না। এলির হাজবেন্ড জিমও সেখানে চলে আসে। জিম আর এলি দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। তাদের মুখে স্পষ্ট ভয় আর অবিশ্বাসের ছাপ। জিম তাড়াতাড়ি দরজার পাশে লাগানো মনিটরের দিকে এগিয়ে যায়, কিন্তু স্ক্রিনে শুধু বরফের মতো ঝাপসা কিছু দেখা যায়। কিন্তু ঠিক তখনই পেছন থেকে এলির আতঙ্কিত কণ্ঠ ভেসে আসে। জিম সেদিকে যায়, কিন্তু খেয়াল করে না যে সেই কালো দেয়ালের উপর দিয়ে হালকা নীল আলো একবার ঝলক দিয়ে চলে গেছে। এলির চোখে ভয় ফুটে ওঠে, কারণ এখন জানালাগুলো কালো ইট দিয়ে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সে রাগে দেয়ালে লাথি মারে, কিন্তু দেয়াল একটুও নড়ে না। আর ভয়ঙ্কর বিষয় হলো, তাদের মোবাইলে আর কোনো সিগন্যাল আসছে না। জিম মোবাইল হাতে নিয়ে ঘরের এদিকে ওদিকে হাঁটে। তখন সে বুঝতে পারে যে দেয়ালের কাছে গেলেই মোবাইলে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের সমস্যা শুরু হয়। এরপর এলি টুল বক্স থেকে একটা ড্রিল বের করে এনে দুজনে মিলে দেয়ালে ছিদ্র করার চেষ্টা করে, কিন্তু ড্রিলের মাথা এত গরম হয়ে যায় যে লাল হয়ে ওঠে। তবুও সেই রহস্যময় কালো দেয়াল সম্পূর্ণ অক্ষত থাকে। জিম আর এলি তাও হার মানে না। এবার তারা অন্য দেয়ালে ড্রিল করতে শুরু করে, কিন্তু খুব তাড়াতাড়ি তারা বুঝে যায় যে ওই দিকেও একই কালো দেয়াল, যেন পুরো অ্যাপার্টমেন্টটাকেই বাইরে থেকে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। তারা হতবাক হয়ে যায়, আর ঠিক তখনই পাশের দেয়ালের উপার থেকে জোরে জোরে ঝগড়ার আওয়াজ শোনা যায়। তারা তাড়াতাড়ি সেই দেয়ালে ড্রিল চালু করে, আর এবার কোনো বাধা ছাড়াই দেয়ালে বড় একটা ছিদ্র হয়। দেয়ালের উপারে দেখা যায় আরেকটা কাপলকে। সেই লোক জোরে জোরে মালিককে ডেকে চিৎকার করে বলছে যে তারা এই ফ্ল্যাটে থাকবে না। স্পষ্ট বোঝা যায় ওরাও বুঝে গেছে যে তারা ফেসে গেছে। এলি গভীর শ্বাস নেয়। সেও বুঝে গেছে পুরো অ্যাপার্টমেন্টের বাইরের দেয়ালগুলো কালো ইট দিয়ে বন্ধ। এই সময় জিম লক্ষ্য করে যে সব জায়গার কলে আর পানি আসছে না। তবুও সে হাল ছাড়ে না, বরং বলে যে পুরো ব্যাপারটাকে হয়তো একটা পাজল গেমের মতো সমাধান করতে হবে। কিন্তু জিমের এই কথা শুনে এলির মেজাজ আরো গরম হয়ে যায়। এলি চিৎকার করে জিমকে জিজ্ঞাসা করে এখনো সে তার কাজের পেছনেই পাগল হয়ে থাকবে কিনা। আসলে এলি ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল, কিন্তু জিম জানায় যে কোম্পানির জন্য গেম বানাতে হবে বলে সে যেতে পারবে না। আর এজন্যই আমরা এলিকে গল্পের শুরুতে রাগ করে কোথাও চলে যেতে দেখেছিলাম। এখন দুজনে এই অ্যাপার্টমেন্টে ফেসে গেছে। চারপাশ শান্ত হওয়ার পর জিমের নজর আবারও সেই কালো দেয়ালে পড়ে, যেখানে একটা ম্যাগনেটিক ব্লক লেগে আছে। ধীরে ধীরে সে দেয়ালের কাছে গিয়ে অনুভব করে যে সেখানে এক ভয়ানক ম্যাগনেটিক এনার্জি কাজ করছে। দুজনে মিলে ঘরের যত লোহার জিনিসপত্র ছিল সব জড়ো করে। অনেক পরীক্ষা নিরীক্ষার পর তারা বুঝতে পারে দেয়ালের 4টি জায়গায় চুম্বকীয় শক্তি সবচেয়ে বেশি। এলি ভাবে হয়তো চেষ্টা করলে নতুন কোনো প্যাটার্ন বের হবে, কিন্তু তখনই তারা দেখে সব ধাতব জিনিস কাঁপতে শুরু করেছে। জিমের মনে হয় কিছু একটা ভয়ঙ্কর কিছু হচ্ছে। সে ঝাঁপিয়ে এলিকে মাটিতে ফেলে দেয়। দরজার সব জিনিস উল্টো তাদের দিকে ছুটে আসে। অল্পের জন্য তারা বেঁচে যায়। এই ভয়ঙ্কর মুহূর্তের পর দুজনের আর দেয়াল নিয়ে কিছু খুঁজতে ইচ্ছা করে না। তাদের শুধু এই আশা থাকে যে হয়তো কাল সকালেই দেয়াল নিজে থেকে সরে যাবে। হঠাৎ দেয়ালের উপার থেকে আবার তীব্র ঝগড়ার আওয়াজ আসে, আর সঙ্গে সঙ্গে এক মহিলার আর্তনাদ শোনা যায়। জিম আর এলির মনে হয় যে তাদের প্রতিবেশীদের সঙ্গে খারাপ কিছু হয়েছে। তারা দ্রুত দেয়ালে আরো বড় ছিদ্র করে সেই অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই তারা ফ্লোরে রক্তের দাগ দেখতে পায়। সেই দাগ ফলো করে তারা বেডরুমের দিকে যায়, আর সেখানে মহিলা প্রতিবেশীকে মেঝেতে পড়ে থাকতে দেখে। যখন তারা বেরিয়ে যাওয়ার জন্য মনস্থির করছে, তখনই পুরুষ প্রতিবেশীটা হঠাৎ করে জিমকে মাটিতে ফেলে দেয়। কিন্তু তখন এলি পেপার স্প্রে বের করে জিমকে সুযোগ করে দেয় উঠে দাঁড়ানোর। ঠিক যখন জিম বেসবল ব্যাট নিয়ে লোকটাকে আঘাত করতে যাচ্ছিল, তখনই মহিলার প্রতিবেশী তার বয়ফ্রেন্ডকে বাঁচাতে সামনে চলে আসে। জিম আর এলি দুজনেই হতবাক হয়ে কিছুক্ষণের জন্য কিছুই বুঝতে পারে না। তারপর ধীরে ধীরে বোঝা যায় যে এই দুই প্রতিবেশী একা থাকতে অভ্যস্ত, আর সম্ভবত তারা কিছু নেশার ঔষধ খেয়ে ফেলেছে, যার কারণে তাদের মানসিক অবস্থার অবনতি হয়েছিল, আর তাই তারা এরকম করছিল। এরপর জিম কিছুটা বিরক্ত হয়ে স্টোর রুমে যায়, এই আশা নিয়ে যে কোনো কাজের জিনিসপত্র পাবে। সে পাওয়ার সুইচের কাছে যেতেই দেয়ালের পেছনে অদ্ভুত এক আলো জ্বলতে থাকে। তখন জিম একটি
মরিচা ধরা ছোট্ট ফায়ার এক্স পায়। সে সমস্ত শক্তি দিয়ে সেই কালো দেওয়ালে আঘাত করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তখন এলির মাথায় একটা আইডিয়া আসে। যখন তাদের দেয়াল ভাঙা অসম্ভব, তখন কেন না তারা নিচের দিকে যাওয়ার চেষ্টা করে। যখন তারা এই অ্যাপার্টমেন্টে ওঠে, তখন এলি রিসার্চ করে জেনেছিল যে এই পুরো বিল্ডিং এর নিচে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটা বাংকার আছে, আর এই ধরনের বাংকারগুলো প্রায় মেট্রো স্টেশনের সঙ্গে কানেক্টেড থাকে। এটাই হয়তো তাদের বাইরে বের হবার একটা মাত্র পথ। এলির পরামর্শ শুনে জিম ফায়ার এক্স দিয়ে ফ্লোর ভাঙার চেষ্টা করে। মহিলা প্রতিবেশীর কাছে পুরো ব্যাপারটা যেন কোনো ভয়ঙ্কর এক্সেপ রুমের মতো মনে হয়, আর পুরুষ প্রতিবেশী মনে করে এটা অ্যাপার্টমেন্ট মালিকের কোনো চক্রান্ত, কারণ পুরো বিল্ডিং তার ব্যক্তিগত সম্পত্তি। জিমের অনেক চেষ্টার পর অবশেষে ফ্লোরে একটা বড় গর্ত তৈরি হয়, কিন্তু নিচে শুধু অন্ধকার আর অন্ধকার। অনেক ডাকাডাকি করেও কোনো উত্তর আসে না। জিম বিছানার চাদরকে দড়ির মতো লম্বা করে নিজেই নিচে নামার সিদ্ধান্ত নেয়। সে নিচে নামতেই হঠাৎ এক বুড়ো মানুষ হাতে গান নিয়ে তার সামনে এসে দাঁড়ায়। সে জিমকে সেখান থেকে চলে যেতে বলে। সবাই মিলে তাকে বোঝাতে থাকে যে তারা শুধু বেসমেন্ট পর্যন্ত যেতে চায়। বুড়ো লোকটা প্রথমে অনড় থাকে। তখনই অন্য রুম থেকে একটা ছোট্ট মেয়ে বেরিয়ে আসে। সে তার নানাকে বলে যে এতটা কঠোর হতে নেই। বুড়ো কিছুক্ষণ ভাবার পর বুঝতে পারে যে নিজের নাতনিকে তার সঙ্গে মরতে দেওয়া উচিত হবে না। শেষ পর্যন্ত তারাও এলির পালানোর পরিকল্পনায় যোগ দিতে রাজি হয়। এরপর ঠিক তখনই জিমের চোখে পড়ে ছাদ থেকে পড়ে থাকা এক স্মোক ডিটেক্টরের দিকে। সে সেটার ভাঙা অংশ তুলে দেখে ভেতরে ভি আকৃতির একটা ক্যামেরা লুকানো আছে। জিম অবাক হয়ে বুড়োকে জিজ্ঞাসা করে, তুমি কি এই ব্যাপারে কিছু জানো? বুড়ো লোকটা হতভম্ব হয়ে যায় আর বলে যে সবগুলো অ্যালার্মই তো বাড়িওয়ালা বসিয়েছিল। এবার জিমের সন্দেহ আরো বেড়ে যায়। সে দৌড়ে রান্নাঘরে গিয়ে আরেকটা স্মোক অ্যালার্ম ভেঙে ফেলে, আর সেখানেও একটা ক্যামেরা পায়। সবাই এটা দেখে চমকে ওঠে। মনে হয় যেন বাড়িওয়ালা কোনো ভয়ঙ্কর রিয়েলিটি শোর মতো কিছু একটা করছে। হঠাৎ এলির মনে পড়ে যায় যে বাড়িওয়ালা তো পাশের ফ্ল্যাটেই থাকে। তারা সবাই মিলে দেয়াল ভেঙে তার ঘরে ঢুকে পড়ে। রুমের ভেতরে চারিদিকে নীরব নিস্তব্ধ। অনেক খোঁজাখুঁজির পর এক কোণে তারা বাড়িওয়ালার লাশ খুঁজে পায়, আর ভয়াবহ ব্যাপার হলো তার দুটো হাতই উধাও হয়ে গেছে। জিম বাড়িওয়ালার মোবাইলটা তুলে দেখে সেখানে কেবল অনেকগুলো কালো দেওয়ালের ছবি আর ছবি। বাড়িওয়ালার এই রহস্যময় মৃত্যু সবার ভিতরে ভয় ঢুকিয়ে দেয়। তখনই এলির নজর পড়ে একটা পত্রিকার পাতায়, যেখানে লেখা আছে যে বন্দর এলাকায় গতকাল ভয়ানক আগুন লেগেছিল। জিমেরও মনে পড়ে যায় যে গতকাল সে রাস্তায় সেই আগুন দেখেছি। সেখানে এত বড় ব্লাস্ট হয়েছিল যে হেলিকপ্টারও ডেকে আনা হয় আগুন নেভাতে। ঠিক তখনই তাদের ফ্লোর ধসে পড়ে আর সবাই নিচের ফ্ল্যাটে পড়ে যায়। ধুলোমাটি সরতেই সামনে আস্তে আস্তে এক লোক এগিয়ে আসে, যে নিজেকে ইউরি বলে পরিচয় দেয়। এরপর ইউরি জানায় যে সে এখানে থাকতে আসেনি, এসেছে তার বন্ধু জাসনকে দেখতে। যখন সে জানতে পারে যে সবাই বাংকারের পথে পালাতে চাচ্ছে, তখন সে গম্ভীর হয়ে যায় আর বলে বাইরে হয়তো কোনো দুর্যোগ হয়েছে, আর এই কালো দেয়াল আমাদের সুরক্ষার জন্যই করা হয়েছে। কিন্তু এলি ওর কথায় কোনো কান দেয় না, বরং জিজ্ঞেস করে তোমার বন্ধু জাসন কোথায়? ইউরি সবাইকে এক রুমে নিয়ে যায়, যেখানে বিছানায় জাসনের বডি পড়ে আছে। ইউরি জানায় যে সকালে জাসন কালো দেওয়ালের কাছে গিয়েছিল, আর তখনই তার মৃত্যু হয়েছিল। হয়তো তার হার্টে প্রভাব পড়েছিল। জিমের মনে পড়ে যে মোবাইল দেওয়ালের কাছে গেলেই ইলেকট্রোম্যাগনেটিক কিছু সমস্যা হতো। তারা ইউরিকে বিশ্বাস করে নেয়। সবাই আবার ফ্লোর ভাঙা শুরু করে। শেষমেশ তারা বেসমেন্টের কাঠের ফ্লোর ভেঙে ফেলে। সবাই অন্ধকার পথে এগোতে থাকে। বেশি দূর যেতে হয় না, সামনেই তারা বাংকারের বিশাল দরজা দেখতে পায়। সবার চোখে মুখে আশার আলো ফুটে ওঠে। তারা ভাবে হয়তো তাদের মুক্তি আর এক কদম দূরে। কিন্তু যখন এলি দরজা খোলে, তখন সবার চোখের সামনে দৃশ্যটা থমকে যায়। এখানেও সেই একই কালো দেয়াল। কেউ কিছুই বুঝতে পারে না যে এই কালো দেয়াল মাটির 10 মিটার নিচ পর্যন্ত কিভাবে চলে এসেছে। সেই প্রতিবেশী ছেলেটা তখন ভেঙে পড়ে। সে পাগলের মতো কুড়াল তুলে দেয়ালে মারতে থাকে। জিম আতঙ্কিত হয়ে দৌড়ে যায়, ভয় পায় যে তাদের এই একমাত্র হাতিয়ারটাও নষ্ট করে ফেলবে। এবার ছেলেটার চোখে শুধুই শূন্যতা। সে হঠাৎ বুড়োর হাতের বন্দুকটা কেড়ে নেয়। সে সোজা কালো দেয়ালের দিকে গুলি চালায়, কিন্তু আশ্চর্যজনকভাবেই গুলিগুলো দেয়ালে লেগে ঘুরতে শুরু করে। জিমের মনে পড়ে যায় যে আগেও ধাতব জিনিস দেয়ালে লেগে তাদের দিকেই ফিরে আসছিল। সে চিৎকার করে সবাইকে বলে নিচু হয়ে যেতে। পরের মুহূর্তেই গুলিগুলো তীব্র গতিতে ফিরে আসে। বুড়ো একটু দেরিতে ঝুঁকাতো। কয়েকটা গুলি তার বুকে গিয়ে বিঁধে সে মারা যায়। প্রতিবেশী ছেলেটা স্তব্ধ হয়ে যায়।
তার বোকামিতে আরো একজন মারা যায়। পালানোর আশা এবার শেষ হয়ে যায়। সবার মনে যেন কালো দেয়ালের বোঝা চেপে আছে। জিম নিজেকে শান্ত করে, একজন গেম ডেভেলপারের মতো ভাবে। যেমন গেমে প্রতিটি ধাপ পেরোতে কুলু খুঁজতে হয়, তেমনি এখানেও হয়তো কোনো উপায় আছে। সে সবাইকে প্রস্তাব দেয় যে তারা আবার বাড়িওয়ালার ঘরে গিয়ে পুরনো রিনোভেশন রেকর্ড বা সিসিটিভির ফুটেজ খুঁজে দেখবে। কিন্তু এলি আর বুড়োর নাতনি সেখানেই থেকে যায়। তারা মৃত জাসনের ঘরে যায়, ভাবে হয়তো অন্য কোনো সূত্র পাবে। তারা তার ড্রয়ার থেকে একটা ভিজিটিং কার্ড বের করে দেখে যে সে জাসন আসলে এক ন্যানো ডিফেন্স টেকনোলজি কোম্পানির ইঞ্জিনিয়ার ছিল। এলির চোখে পড়ে টেবিলের নিচে একটা ভাঙা ল্যাপটপ আর মোবাইল। ইউরি তাড়াতাড়ি বলে যে হতাশা থেকে জাসন এগুলো ভেঙে ফেলেছিল। এদিকে জিম আর বাকিরা বাড়িওয়ালার ঘরের এক একটা কোণা তন্ন তন্ন করে খুঁজে দেখছে, কিন্তু কোনো সূত্র মিলছে না। জিমের মনে বারবার খসখস করছে যে বাড়িওয়ালার কাটা দুটো হাত গেল কোথায়। তখন তার নজর পড়ে রুমের সাইজের উপর। সে টের পায় এই ঘরটা যেন তার নিজের অ্যাপার্টমেন্টের চেয়ে কিছুটা ছোট। সে দেয়ালগুলোকে আঘাত করে পরীক্ষা করে আর একটা জায়গায় ফাঁপা দেয়াল খুঁজে পায়। কিন্তু এখন প্রশ্ন হলো, এটা খোলা যাবে কিভাবে? ঠিক তখন প্রতিবেশী ছেলেটা একটা ড্রয়ার খুলে তাতে একটা পাসওয়ার্ড প্যানেল খুঁজে পায়। কিন্তু তারা যে পাসওয়ার্ড জানে না, জিমের মাথায় বুদ্ধি আসে। সে রান্নাঘর থেকে ময়দা নিয়ে এসে আস্তে আস্তে প্যানেলে ছিটিয়ে দেয়। এতে যে বাটনগুলো বেশি চাপা হয়েছিল সেগুলোর উপরের স্তর পড়ে যায়। এদিকে জাসনের ঘরে একা থাকে কিশোরী মেয়েটি। সে ক্লু খুঁজতে খুঁজতেই হঠাৎ দেখে জাসনের গলায় থাকা স্কার্ফে কিছু একটা অস্বাভাবিক। সে স্কার্ফটা সরিয়ে দেখে নীল দাগ হয়ে আছে। স্পষ্ট বোঝা যায় গলা টিপে হত্যার চিহ্ন। সে অবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ইউরির ছায়া যেন কোনো ভূতের মতো তার পেছনে এসে দাঁড়ায়। এদিকে জিম আর বাকি সবাই অবশেষে লুকানো ঘরটার দরজা খুলে ফেলে। সামনে বেরিয়ে আসে একটা কন্ট্রোল রুম। ডজন ডজন মনিটর, পুরো অ্যাপার্টমেন্টের প্রতিটি রুমের কর্মকাণ্ড দেখা যাচ্ছে। সবার সন্দেহ সত্যি প্রমাণিত হয়। বাড়িওয়ালা একজন মানসিক রোগী ছিল, যে সবাইকে একটা লাইভ শো এর অংশ বানাতে চেয়েছিল। জিম তৎক্ষণাৎ তাদের আগের রাতের সিসিটিভির ফুটেজ চালায়। ভিডিওতে স্পষ্ট দেখা যায় ব্ল্যাকওয়াল হঠাৎ করে এক ঝটকায় চলে এসেছে। যখন সে ভিডিওটা স্লো মোশনে চালায় তখন দেখা যায় দেয়ালটা আসলে কালো ধোঁয়ায় তৈরি। সবাই হতবাক হয়ে যায়। এরপর তারা জাসনের রুমের ভিডিওটা দেখে। স্পষ্ট দেখা যায় জাসন অজ্ঞান হয়নি, যেমনটা ইউরি বলেছিল। সে দরজার কাছে গিয়ে কিছু সেটিং করে, আর যখন তার ফোনের ফ্ল্যাশ জ্বলে ওঠে তখন সূর্যের আলো ব্ল্যাকওয়াল ভেদ করে ঘরে ঢুকে পড়ে। বোঝা যায় জাসন দেয়াল খোলার উপায় জানত। তারা পেছনে ফিরে দেখে ইউরি কখন যেন গায়েব হয়ে গেছে। প্রতিবেশী ছেলেটা তৎক্ষণাৎ তার খোঁজে ছুটে যায়। সে জাসনের ঘরে গিয়ে দেখে ইউরি কিছু পেপার পুড়িয়ে দিচ্ছে, আর বেডের পাশে ছোট মেয়েটার নিথর দেহ পড়ে আছে। ইউরির মুখে তখন একটা ভয়ানক হাসি। সে জোর দিয়ে বলতে থাকে যে ব্ল্যাকওয়ালই সবার সুরক্ষার দেয়াল। তখন জিম মনিটরে সেই ফুটেজ দেখে যেখানে স্পষ্ট দেখা যায় ইউরি জাসনকে হত্যা করছে। জিম পরিস্থিতির ভয়াবহতা বুঝে সঙ্গে সঙ্গে অস্ত্র হাতে জাসনের ঘরের দিকে দৌড়ে যায়। তখন পর্যন্ত ইউরি আর তার প্রতিবেশী ছেলেটা লড়াই করছিল। জিম যোগ দিতেই দুজনে মিলে ইউরিকে কাবু করে ফেলে। এদিকে হঠাৎ এলির মনে হয় ব্ল্যাকওয়াল হয়তো ন্যানো ডিফেন্স কোম্পানিরই তৈরি। জিমও খেয়াল করে যে জাসনের কোম্পানির ঠিকানাটা সেই জায়গায় যেখানে গতকাল আগুন লেগেছিল। তারপর ইউরিকে জোরে চর মেরে তার জ্ঞান ফেরায়। সবাই তাকে প্রশ্ন করতে থাকে। তখন সে ভারী কণ্ঠে স্বীকার করে যে ব্ল্যাকওয়াল আসলে ন্যানো কোম্পানির বানানো একটি আল্টিমেট ডিফেন্স সিস্টেম। এটা অ্যাক্টিভেট হওয়া মানেই বাইরের জগতে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। এলি সঙ্গে সঙ্গেই প্রশ্ন তোলে যে তাহলে জাসন এটা খোলার চেষ্টা কেন করলো। তখন ইউরি বাধ্য হয়ে কবুল করে বন্দর এলাকায় আগুনের কারণে ভুলে এই ব্ল্যাকওয়াল অ্যাক্টিভ হয়ে গেছে। তাই জাসন বাইরে গিয়ে পরিস্থিতি বুঝতে চেয়েছিল। ইউরি তখন তাকে থামাতে গিয়েই মেরে ফেলে। কিন্তু যখন সবাই ইউরির কাছে জানতে চায় দেয়াল কিভাবে খুলতে হবে, সে একদম চুপ মেরে যায়, কোনোভাবেই মুখ খোলে না। এখন সবার একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় জাসনের আগের ভিডিওগুলো। তারা আবার মনিটর রুমে ফিরে যায় আর রেকর্ডিং দেখতে থাকে। জিম বারবার ভিডিও ঘুরিয়ে দেখতে থাকে আর তার মাথায় একটা আইডিয়া আসে। সে দেখে যে জাসন 3 ঘন্টা ধরে ল্যাপটপের সামনে বসেছিল। হয়তো সে কোনো কোড লিখছিল যা দিয়ে ব্ল্যাকওয়ালকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই সন্দেহ তখন আরো জোরালো হয় যখন ভিডিওতে দেখা যায় ইউরি ইচ্ছা করেই জাসনের মোবাইল ভেঙে দেয়। জিম সাবধানে ভাঙা ফোনটা তুলে নেয়। সৌভাগ্যক্রমে স্টোরেজ চিপটা এখনো অক্ষত ছিল। সে মোবাইল থেকে সেই অ্যাপ্লিকেশনটা রিকভার করে আরেকটা ফোনে কপি করে নেয়। তারপর সবাই ভয় আর আশা নিয়ে ব্ল্যাকওয়ালের সামনে দাঁড়ায়। অ্যাপ চালু করতেই স্ক্রিনে 4টি বক্স ভেসে ওঠে।
জিম একটাই চাপ দেয়। মোবাইলের ফ্ল্যাশ কয়েকবার টিম টিম করে ওঠে। জিমের মনে পড়ে সিসিটিভিতেও ব্ল্যাক ওয়াল খোলার আগে জাসনের ফোন এভাবেই আলো জ্বলছিল। তার ধারণা সঠিক হয়। যখন সে 4টে বক্স একটার পর একটা চাপ দিতে থাকে, তখন সামনের দেয়ালটা ধীরে ধীরে গলে যেতে শুরু করে। আনন্দে আত্মহারা হয়ে প্রতিবেশী মেয়েটা দৌড়ে গিয়ে দেয়ালে হাত ঢুকিয়ে দেয়। প্রথমে মনে হয় যেন কোনো ঘন তরলের মধ্যে হাত ঢুকেছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার মুখের ভাব বদলে যায়। সে ফিল করে ভেতর থেকে কি যেন তার হাত ধরে টানছে। সে হাতটা বের করার চেষ্টা করে, কিন্তু অদৃশ্য শক্তি যেন তাকে ভেতরের দিকে টেনে নিচ্ছে। জিম আর এলি বুঝতে পারে তাকে পেছনে টানতে হবে, কিন্তু দেয়ালটা ধীরে ধীরে শক্ত হয়ে যায় আর শেষ পর্যন্ত মেয়েটার শরীর মাঝখান থেকে ছিঁড়ে যায়। তার বয়ফ্রেন্ড হাঁটু গেড়ে বসে কান্না করতে থাকে। তারা দুজন বাইরে গিয়ে বিয়ে করার প্ল্যান করেছিল, কিন্তু এখন চিরতরে দুজন আলাদা দুই জগতে চলে গেল। হঠাৎ সেখানে ইউরির হাসি ভেসে আসে। প্রতিবেশী ছেলেটা পুরোপুরি পাগল হয়ে যায়। সে দৌড়ে গিয়ে ইউরির গায়ে গুলি চালিয়ে দেয়। তারপর এক মুহূর্ত জিমের দিকে তাকিয়ে নিজেকেও গুলি করে বসে। দেখতে দেখতে সবাই মারা যায় আর বেঁচে থাকে শুধু জিম আর এলি। তারপর তারা শোক কাটিয়ে আবার আলোচনা শুরু করে তাদের ভুলটা কোথায় হলো। এবার তারা নিশ্চিত হয় যে 4টে বাটনের সঠিক কোনো প্যাটার্ন রয়েছে, কারণ প্রতিবার আলাদা বাটনে আলোর ফ্ল্যাশের সংখ্যা ভিন্ন ছিল। এলি মনে করে যে মনিটরে জাসনের পুরো প্রক্রিয়া রেকর্ড হয়েছিল। তারা আবার ভিডিও ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আর অবশেষে সঠিক প্যাটার্ন বের করে ফেলে। কিন্তু ঠিক যখন তারা শেষ চেষ্টা করতে যাচ্ছে, তখন মৃত ইউরি হঠাৎ নড়ে ওঠে। সে উঠে দাঁড়িয়ে পাগলের মতো জিমের উপরে ঝাঁপিয়ে পড়ে। জিম আর এলি পালিয়ে বাংকারে নেমে যায়। জিম শরীর দিয়ে দরজা ঠেলে রাখে যাতে ইউরি ভেতরে ঢুকতে না পারে। এলি দ্রুত মোবাইলের স্ক্রিনে 4টি বক্স ঠিক প্যাটার্নে চাপ দেয়। সঙ্গে সঙ্গেই ব্ল্যাক ওয়াল কাঁপতে থাকে। চারপাশে ধোয়ার মতো কালি ছড়িয়ে পড়ে। অবশেষে তাদের চেষ্টা সফল হয়, কিন্তু জিমের মুখে কোনো খুশি ছিল না, কারণ ইউরি দরজা ভেঙে ঢুকে পড়ে আর প্রায় তাকে কাবু করে ফেলতে যাচ্ছিল। হঠাৎ এলি সময় মতো ফিরে এসে ইউরির উপরে আঘাত করে। এদিকে ব্ল্যাক ওয়াল পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। জিম আর এলি একে অপরকে ভর দিয়ে ধীরে ধীরে বাংকার থেকে বের হয়। বাইরে আলোয় তাদের চোখ ধাঁধিয়ে যায়, কিন্তু সামনের দৃশ্য দেখে তারা আরো পাথর হয়ে যায়। শুধু তাদের অ্যাপার্টমেন্টই নয়, পুরো শহরের সব বিল্ডিংই এমন ব্ল্যাক ওয়ালে ঢাকা। তারা দ্রুত একটি গাড়িতে উঠে বন্দরের দিকে যায়। রেডিওতে তখন ঘোষণা ভেসে আসে, ন্যানো ডিফেন্স কোম্পানির এক ভয়াবহ আগুনের কারণে সিস্টেমে ত্রুটি হয় এবং এই গোপন দেয়ালের প্রোটোকল অটোমেটিকভাবেই চালু হয়ে যায়। আর এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই অন্যরকম এসকেপ গল্প? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো গল্পের রিকমেন্ডেশন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময়ে। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।